হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল। আজকে আমরা কম্পিউটারের ইতিহাস সম্পর্কে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে। সকলেই সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটা লাইক করে কমেন্ট করে দিও। তো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই থাম্বনেল দিয়ে চেক করে দেখে নিয়েছো, ইউনিয়াক সম্পর্কে এই ভিডিওটি। ঠিক আছে, এই যে ইএনআইএসি এনিয়াক এই ভিডিওটি রয়েছে, এর সম্পর্কে আমরা আজকে জানবো, তার গঠন এবং তার প্রভাব এবং তার ইতিহাস সম্পর্কে এবং আরও ইত্যাদি ইত্যাদি ডিটেলসে যাব আমরা। ওকে, সো চলো আমরা ভিডিওটাকে শুরু করা যাক। এখন দেখো এই একটা ফটো, এটা হচ্ছে এই যে কম্পিউটার তার এনিয়াক। ঠিক আছে, এটা একটা খুব বড় যন্ত্র, সেটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে সেটা কী যন্ত্র, তার ছবি। সো প্রথম আমরা চলে যাব এর ভূমিকা সম্পর্কে। এই যে এনিয়াক কম্পিউটার ছিল, সেটা ছিল বিশ্বের প্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক ও প্রোগ্রামযোগ্য ডিজিটাল কম্পিউটার, যেটা 1946 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে তৈরি হয়। এটি মূলত সামরিক গোলা বারুদের গতিপথ নির্ণয়ের জন্য ব্যবহার করা হতো। পরবর্তীতে সেটাকে বৈজ্ঞানিক গবেষণা বা আবহাওয়া বিশ্লেষণ ও পারমাণবিক শক্তি সম্পর্কিত গণনায় গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রাখে এই যন্ত্রটি। এই যে এনিয়াক, এটা কিন্তু খুব দ্রুত গাণিতিক হিসাব নিকাশ করতে পারত এবং এর কাজের মাধ্যমে আধুনিক কম্পিউটারের ভিত্তি কিন্তু স্থাপিত হয়। এটি কম্পিউটার প্রযুক্তির বিকাশে একটি ঐতিহাসিক মাইল ফলক হিসাবে কিন্তু বিবেচিত হয়। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা কত ইম্পর্টেন্ট ভিডিও। ওকে, সো এর সম্পর্কে আমরা আরও ভালোভাবে জানব। এই যে ইএনআইএসি এর পূর্ণরূপ কী, মানে এর ফুল ফর্ম আমরা জানব। সেটা কি? ফুল ফর্ম হচ্ছে এই যন্ত্রটির ই ফর ইলেকট্রনিক, এন ফর নিউমেরিক্যাল, আই ফর ইন্টিগ্রেটর, এ আর সি, এ ফর অ্যান্ড আর সি ফর কম্পিউটার। ঠিক আছে, এই যে নামকরণ দেওয়া হয়েছে ইএনআইএসি এনিয়াক, এর কিন্তু কিছু কারণ আছে, শুধুই দেওয়া হয়নি। ঠিক আছে, সেই কারণগুলো আমরা একটা একটা করে ব্যাখ্যা করব। প্রথম আমরা জানব ই ফর ইলেকট্রনিক। এনিয়াক সম্পূর্ণভাবে ইলেকট্রনিক প্রযুক্তিতে তৈরি করা হয়, যেখানে হাজার হাজার ভ্যাকুয়াম টিউব কিন্তু ব্যবহার করা হয়েছিল এই কম্পিউটারে, যা তখনকার যে কোনো যান্ত্রিক বা ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটারের তুলনায় অনেক দ্রুত গতি সম্পন্ন ছিল। সেই জন্য এটাকে বলা হচ্ছিল ইলেকট্রনিক। এরপর জানবো এন ফর নিউমেরিক্যাল। এই নিউমেরিক্যাল, এটি প্রধানত সংখ্যাগত বা গাণিতিক হিসাব করার জন্য ডিজাইন করা হয়েছিল। নিউমেরিক্যাল সংখ্যাটা শুনে বোঝা যাচ্ছে যে এটা হিসাব নিকাশ করার জন্য। এটি জটিল অঙ্ক কষতে পারত, খুব জটিল যোগ বিয়োগ গুণ ভাগ এবং আরও অনেক বৈজ্ঞানিক গণনা এটা করতে পারত। তাহলে ই আর এন আমরা জানবো। এখন জানবো আই ফর ইন্টিগ্রেটর। ইন্টিগ্রেটর শব্দটি নির্দেশ করে যে এটি একটি গণনাকারী যন্ত্র, যা গাণিতিক সমীকরণের সমাধান, বিশেষ করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ইন্টিগ্রেশন প্রক্রিয়া সম্পাদন করতে কিন্তু পারত। অ্যান্ড কম্পিউটার, এ ফর অ্যান্ড, সি ফর কম্পিউটার। অ্যান্ডের তো কোনো মানে হয় না, সেই জন্য অ্যান্ড কম্পিউটার একসাথে। কম্পিউটার শব্দটি তখন ব্যবহার হতো এমন একটি যন্ত্র বোঝাতে যা নির্দেশনার ভিত্তিতেই কিন্তু তথ্য প্রক্রিয়া করতে পারত। সেই জন্য এটাকে কম্পিউটার বলা হতো। তো সেই নামটা এখনও পর্যন্ত রয়ে গেছে, যেহেতু একটা নির্দেশ পেলেই সেই ভিত্তিতে কম্পিউটার কাজ করে। এখন আমরা জানবো এই কম্পিউটারটা কারা কারা আবিষ্কার করেছে তাদের নাম। রাইট না, এই কম্পিউটারটা দুজন মূলত বিজ্ঞানী আবিষ্কার করেছে। একজনের নাম হচ্ছেন জন ডব্লিউ মাউচলি আর আরেকজন হচ্ছে জন প্রেসপার। এই হচ্ছে তাদের ছবি। যেটা ডান সাইডে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে জন মাউচলি, আর যেটা বাঁ দিকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে জে প্রেসপার স্কার্ট। এদের সম্পর্কে একটু না জানলে ভিডিওটা অসম্পূর্ণ থেকেই যাবে। সো এই যে দুজন সম্পর্কে একটুখানি জানবো সংক্ষেপে। সো প্রথম জানবো আমরা জন মাউচলি সম্পর্কে। এই যাকে ছবিতে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন জন মাউচলি। তিনি 1907 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1980 খ্রিস্টাব্দে তিনি তার
দেহত্যাগ হয়েছিল, মৃত্যুগ্রহণ করেছিল। জন মাউচিলি ছিলেন একজন মার্কিন পদার্থবিজ্ঞানী, কোথাকার মার্কিন পদার্থবিজ্ঞানী ও কম্পিউটার বিজ্ঞানীও ছিল। তিনি এই যে ENIAC, এই কম্পিউটারের প্রধান ধারণাটি কিন্তু তিনিই দিয়েছিলেন, মানে তার মাথা থেকেই এই যে ENIAC শব্দটি এসেছিল এই কম্পিউটারে। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের তিনি কিন্তু শিক্ষকতা করাকালীন এই যে প্রেসপার তার সাথে দেখা হয়, এবং তার সাথে দেখা হয়ে তার সাথে যৌথভাবে মানে একসাথে মিলেমিশে এই ENIAC কম্পিউটারের ডিজাইন এবং তার উন্নয়ন ধীরে ধীরে করেন। তিনি আবার পরবর্তীতে অ্যাডভ্যাক ও ইউনিভ্যাক তৈরিতেও গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রাখেন। মানে ENIAC কম্পিউটার আবিষ্কার করার পর অ্যাডভ্যাক এবং ইউনিভ্যাক তৈরি করা হয়। তাদের সম্পর্কে আমরা অন্য ভিডিওতে জানবো ডিটেলসে, এখন জাস্ট শুধুমাত্র নামগুলো শুনে রাখো। এরপর এই যে মাউচুলি রয়েছে, তিনি কিন্তু আধুনিক কম্পিউটারের প্রাথমিক বিকাশে একজন পথ প্রদর্শক ছিলেন। মানে তিনি কিন্তু রাস্তা দেখিয়েছিলেন আধুনিক কম্পিউটারের কেমন হবে সেই দিকটা। তাহলে এই হলো জন মাউচুলির সম্পর্কে একটুখানি সংক্ষেপে আলোচনা। যদি এর ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই তোমরা গুগল ক্রম বা গুগলে গিয়ে বা অন্য কোনো জায়গাতে গিয়ে সেখান থেকে ইনফরমেশান নিতে পারো। ওকে, সো এরপর আমরা জানব কার সম্পর্কে, আরেকজন যিনি বিজ্ঞানী ছিলেন, যে প্রসপার ইকার্ট। এই বিজ্ঞানী 1919 সালে জন্মগ্রহণ করেছিলেন। কত? 1990, এবং 1995-এ তিনি দেহত্যাগ করেছিলেন। এই যে প্রেসপার, তিনি ছিলেন একজন আমেরিকান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। কিসের? ইলেকট্রিক্যালের ওপর ইঞ্জিনিয়ার করেছিলেন আমেরিকার, এবং কম্পিউটারের উদ্ভাবক। তিনি জন মাউচুলির সঙ্গে একসাথে মানে মিলে মিশে এই যে ENIAC এই যন্ত্রটি নির্মাণ করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন। এই যে প্রেসপার, তিনি কম্পিউটারের হার্ডওয়্যার ডিজাইন করেন এবং ইলেকট্রনিক্স অংশ উন্নয়নে বিশেষ পারদর্শী ছিলেন। মানে ইলেকট্রনিকের মধ্যে হার্ডওয়্যারের ডিজাইনটা করেন এবং ইলেকট্রনিক্স মানে ইলেকট্রিকের যে কাজগুলো সেই দিকে পারদর্শী ছিলেন, খুব স্পেশালিটি ছিলেন। এই যে জন প্রেসপার, তিনি পরবর্তীতে ইউনিভ্যাকের মতো প্রথম যে বাণিজ্যিক কম্পিউটার সেটা তৈরিতে কিন্তু অবদান তার অনেক এখনও পর্যন্ত রয়েছে। ওকে, সো এই ছিল এদের সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য। এরপর আমরা চলে যাব এই যে ENIAC কম্পিউটার, তার নির্মাণ সময় এবং স্থান সম্পর্কে কিছু তথ্যতে। তো তোমরা জানো যে এর নির্মাণের সময় মানে এই যে ENIAC এই কম্পিউটারটি, এটা নির্মাণের কাজ শুরু হয়েছিল 1943-তে, মানে 1943 সালে এর স্টার্ট হয়েছিল কাজ শুরু, এবং এটি সম্পূর্ণভাবে শেষ হয় 1945-এ। মানে 43 থেকে 45, 2 বছর, 45-এর শেষের দিকে শেষ হয় এর কাজ। এরপর এটি আনুষ্ঠানিকভাবে, যেমন আমরা কোনো কিছু অনুষ্ঠান করে কোনো কিছু জিনিস উদ্বোধন করি, তো সেরকম বলা চলে, কোনো আনুষ্ঠানিকভাবে এটাকে প্রকাশ করা হয় 14ই ফেব্রুয়ারি 1946 সালে, মানে আরও 1 বছর পর, মানে 1943 থেকে 1946 সালে আমরা সফলতা পেয়েছিলাম এই কম্পিউটারের কাজকে দেখার জন্য, রাইট? তো এটাই ছিল ওর নির্মাণ। এবার আমরা জানবো কোথায় সেটা হয়েছিল, মানে আবিষ্কারটা কোথায় করা হয়েছিল, কোথায় তৈরি করা হয়েছিল। না, এই যে ENIAC কম্পিউটার সেটা তৈরি করা হয়েছিল যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের মুর স্কুল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মানে একটা বিশ্ববিদ্যালয় ছিল পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়, মানে তার নাম হয়েছিল মুর স্কুল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ঠিক আছে, সেটা কোথায় ছিল? সেটা ছিল ফিলাডেলফিয়া শহরে। ঠিক আছে, ফিলাডেলফিয়া শহরে অবস্থিত ছিল এই মুর স্কুল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তাহলে এখন আমরা জানবো যে সেই মুর স্কুল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ঠিক কেমন দেখতে ছিল। তার একটা ফটো দেখাচ্ছি আমি, অবশ্যই দেখো, খুব সুন্দর। এইটাই ছিল মুর স্কুল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, রাইট? এখান থেকে অনেকেই ইঞ্জিনিয়ারিং পড়তো। ঠিক আছে, এখানেই আবিষ্কার করা হয়েছিল। এরপর আমরা জানবো যে এই যন্ত্রটির নির্মাণের উদ্দেশ্য কী ছিল, এটা অনেক ইম্পর্ট্যান্ট। না, এই যন্ত্রটি বলে রাখি, এই যন্ত্রটি আবিষ্কার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে। সেই সময় প্রবলেম কী ছিল না,
যুদ্ধ করার সময় যে অস্ত্র বা গোলা বারুদ ফোটানো হতো সেগুলোকে ছাড়া হতো একটা জায়গা থেকে অন্য আরেকটা জায়গায় যেন ব্লাস্ট হয়, মানে সেখানে যেন তাদের যে শত্রুরা রয়েছে তাদেরকে যাতে ধ্বংস করতে পারে। তো সেই যে ডিস্টেন্স, সেই গতিপথ, মানে কতটা দূরে অবস্থিত সেই জায়গাটাকে সঠিকভাবে মাপার জন্য এবং সেটাকে যাতে নির্ধারণ করতে পারে ঠিকভাবে, সেই জন্য কিন্তু এই যন্ত্রটি মানে আবিষ্কারের কারণ ছিল। মানে ইউনিএক নির্মাণের মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি হিসেবে গোলা বারুদের বা অস্ত্রের গতিপথ নির্ণয়কে দ্রুত ও সঠিকভাবে নির্ধারণ করা, রাইট? এই হচ্ছে গোলা বারুদ, যেমন এইগুলো কোথায় কত দূরে যে পদে মানে ফাটবে সেটাকে তো জানতে হবে না, নাহলে তো যে কোনো জায়গায় ফাটে যাবে, তাহলে তো কিছুই কাজে লাগবে না। সো এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে একটা ছবি, দুমদুম করে ফাটতো, রাইট? এরপর আমরা চলে যাব প্রযুক্তিগত বৈশিষ্ট্যতে, রাইট? না, এই যে এনিয়াক ছিল এইটি বিশাল ও শক্তিশালী ইলেকট্রনিক কম্পিউটার, মানে একটা বিশাল বলা যেতে পারে, যার ওজনেই ছিল প্রায় 30 টন। 1-2 টন নয় কিন্তু 30 টন, বোঝা যাচ্ছে মানে কত বড়, একটা বিশাল ঘরের সমান এটা। এবং এটিতে 18,000-এরও বেশি ভ্যাকুয়াম টিউব কিন্তু লাগানো ছিল, এই কম্পিউটারে লাগানো মানে লাগাতে হতো আর কি। 18,000, ভাবা যায় 18,000, এক দুটো নয়। আমরা একটা আধুনিক কম্পিউটারে বর্তমানে একটা ছোট্ট মতো র্যাম লাগাতেই মানে কতটা জায়গা লাগছে বোঝা যাচ্ছে, আর ওটা তো ভ্যাকুয়াম টিউব অনেক বড় বড়। আমি একটা ছবির মাধ্যমে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ভ্যাকুয়াম টিউব কী ধরনের যন্ত্র, রাইট? এবং এই যে যন্ত্রটিতে এটাতে 70,000-এরও বেশি রেজিস্টার ব্যবহার করা হতো, 10,000 ক্যাপাসিটার এই যন্ত্রটিতে লাগতো, এবং 5 মিলিয়ন হাতে জোড়া করা মানে হাতে জোর লাগানো তার দেওয়া থাকতো, এটাতে তৈরি করা হয়েছিল। এটি প্রায় 1500 বর্গফুট জায়গা দখল করত। কত? 1500 বর্গফুট জায়গা কিন্তু এটাতে নিত এই কম্পিউটারকে রাখার জন্য, মানে এখানে তৈরি করার জন্য। এবং প্রতি সেকেন্ডে প্রায় 5,000 সংযোজন অ্যাডিশনস এবং 350 গুণফল মানে মাল্টিপ্লিকেশনস করতে পারতো এই যন্ত্রটির সাহায্যে, বোঝা যাচ্ছে তার মানে ভালোই স্পিড ছিল এর। ইউনিয়াকে স্টোরড প্রোগ্রাম ধারণা না থাকায় এতে কিন্তু প্রতিবার নতুন নতুন প্রোগ্রাম চালাতে হতো এই যন্ত্রের মানে সংযোগকে পরিবর্তন করার জন্য। সে যাই হতো কিন্তু তবুও এই যন্ত্রটি ছিল সেই সময়ে মানে সেই সময়কার হিসাবে দ্রুত গতিসম্পন্ন কম্পিউটার এবং আধুনিক কম্পিউটার প্রযুক্তির ভিত্তি স্থাপন করেছিল সেই যন্ত্র, রাইট? এরপর চলে যাব আমরা, এই ছিল সেই কম্পিউটার, মানে দেখো এখানে হাতে ম্যানুয়ালি তারকে লাগাতে হতো, তার মানে যে কেউ লাগাতে পারতো না, সেটাও একটা জটিল থাকতো, বোঝা যাচ্ছে? দেখে নাও, পারলে একটা স্ক্রিনশট নিতে পারো কিংবা গুগল থেকে সার্চ করে এর ফটো নিতে পারো, রাইট? এরপর আমরা চলে যাব এর কাজ করার পদ্ধতি কেমন ছিল, ঠিক আছে? কারণ আমরা তো সব কিছু জানলাম, কম্পিউটারটা কত বড় ছিল, তার কত জায়গা লাগতো, কী কী তার ভেতরে ছিল, এখন দেখতে হবে এর ফাংশন কী ছিল, মানে কীভাবে এ কাজ করতো। দেখো এবার, এই যে ইউনিএক একটি সম্পূর্ণ ইলেকট্রিক ডিজিটাল কম্পিউটার ছিল সেটা তো নিঃসন্দেহে, কিন্তু এতে কাজ করতো, এতে কিন্তু বাইনারি হিসাবে কাজ করতো না। বাইনারি মানে এখন যে কম্পিউটারগুলো কাজ করছে 0 এবং 1, এখন কিন্তু বাইনারি হিসাবে কাজ করছে, 0 এবং 1 ছাড়া কম্পিউটার কিছু বোঝে না। কিন্তু এই যে এনিয়াক কম্পিউটারটি ছিল এটি কিন্তু ডেসিমেল হিসাবে কাজ করতো, ডেসিমেল পদ্ধতিতে কাজ করতো, এবং গাণিতিক হিসাব করতে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো এতে। ডেসিমেল মানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা বোঝায়। এটি ইনপুট গ্রহণ করতো 5 কার্ডের মাধ্যমে, রাইট? কিন্তু এখন ইনপুট গ্রহণ করে মাউস এবং কিবোর্ডের মাধ্যমে, কিন্তু সেটাতে ইনপুট গ্রহণ করতো 5 কার্ডের মাধ্যমে এবং আউটপুট মানে ফলাফলও দিত 5 কার্ডের মাধ্যমে, রাইট? আর এখন আমরা ফলাফল পাই মনিটরের মাধ্যমে, ডিসপ্লে, রাইট? এই কম্পিউটার এনিয়াক এতে 20টি সংখ্যাগত ইউনিট ছিল, আলাদা আলাদা ইউনিট ছিল। এই যে এক একটা ইউনিটে এক একটি দশমিক সংখ্যা কিন্তু সেটাতে ধারণ করতে পারত। প্রোগ্রাম চালাতে হলে তার মানে কিছু সুইচ বা তার
সেই মাধ্যমে কিন্তু এক একটা ইউনিটকে ম্যানুয়ালি মানে নিজের হাতে সেটাকে সংযোগ করতে হতো, যেটা ছিল অনেক সময় সাপেক্ষ এবং অনেক জটিল, মানে ব্রেন খাটাতে হতো তাতে, যে কেউ করতে পারতো না। এটি মূলত যোগ বিয়োগ গুণ ভাগ ও বর্গমূলের মতো গাণিতিক কাজ করতে পারত খুব দ্রুত গতিতে, রাইট? এবং এতে একসঙ্গে একাধিক সমস্যাও সমাধানও কিন্তু সক্ষম ছিল, রাইট? তার মানে এতে কম্পিউটারটা অনেক, মানে কি বলবো, খরচ সাপেক্ষ, কিন্তু তবুও এর স্পিড কিন্তু খুব ভালোই ছিল। এটা ছিল এই কম্পিউটার, এবং এতে একটা ডিসপ্লে ইউনিট থাকতো এই ধরনের, এবং বিভিন্ন রকমের তার যেগুলো লাগা রয়েছে এখানে, প্রচুর পরিমাণে তার কিন্তু কানেক্ট করতে হতো। ঠিক আছে, এইবার আমরা কি জানবো, সীমাবদ্ধতা। এর সীমাবদ্ধতা কি ছিল? ইনিয়াক যদিও একটি বিপ্লবী উদ্ভাবন ছিল, তবে এর বেশ কিছু সীমাবদ্ধতা অবশ্যই ছিল। এটি ছিল বিশাল আকারের, বললাম প্রায় 30 টন ওজনের, এবং 1500 বর্গফুট জায়গায় দখল করে রাখত, যার ফলে স্থান এবং রক্ষণাবেক্ষণে প্রচুর খরচ হতো। এতে 18,000-এরও বেশি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করতে হতো, যা প্রায়ই কিন্তু নষ্ট হয়ে যেত, এবং এতে মেরামতের অনেক সময়ও লাগতো এবং খরচও হতো। ইএনএক স্টোরেজ প্রোগ্রাম পদ্ধতি কিন্তু ছিল না, ফলে প্রতিবার নতুন কাজের জন্য ম্যানুয়ালি তার এবং সুইচ পরিবর্তন করতে হতো, যা ছিল সময় সাপেক্ষ এবং অনেক জটিল, খরচ তো ছিলই। এছাড়া এটি কেবলমাত্র গাণিতিক কাজেই সীমাবদ্ধ ছিল এবং ব্যবহার ছিল খুব নির্দিষ্ট ও সীমিত পরিসরে। এইসব সীমাবদ্ধর কারণেই, মানে এই যে কি বলবো, খুব কম নির্দিষ্ট কিছু সীমাবদ্ধ ছিল, তাই আধুনিক যুগে উন্নত কম্পিউটার যেমন অ্যাডভেক ও ইউনিভেক তৈরি করা হয়েছিল ধীরে ধীরে তার উপর ভিত্তি করে। কেন? সেটাতে অনেক কিছু কাজ করা যাচ্ছিল না, কারণ মানুষের ব্রেনটা এমনই একটা ব্রেন না যে চুপচাপ বসে থাকে না, কিছু না কিছু সবসময় ভাবতেই থাকে যে আরও কিছু করা যেতে পারে। যেমন আমি হয়তো একটা ল্যাপটপ পেয়ে গেলাম, আমি চিন্তা করবো না আমি এর থেকে ভালো কিছু পাই, তারপর ভালো কিছু পেয়ে গেলাম, তারপর ভাব না ওর থেকে আরও ভালো কিছু পাই, মানে এই ধরনের চিন্তা, এটা স্পিড দিচ্ছে না, এর থেকে ভালো, মানে 5 জেনারেশন, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে চলতেই থাকলো, আরও স্পিড চাই, আরও স্পিড চাই, আরও স্পিড চাই, তবুও মন ভরছে না, এইভাবে চলেই যাচ্ছে। সো এরপর আমরা জানবো, এইটা হচ্ছে ভ্যাকুয়াম টিউব, যেটা আমি অবশ্যই দেখানোর কথা বলেছিলাম, দেখে নাও ভ্যাকুয়াম টিউব, এইগুলো লাগতো প্রচুর পরিমাণে। এবার এর অবদান কি আজ, মানে সেই সময়ের ইউনিক সবচেয়ে বড় অবদান হলো এটি বিশ্বের সবথেকে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ছিল, প্রোগ্রামযোগ্য কম্পিউটার ছিল, ডিজিটাল কম্পিউটার হিসেবে কিন্তু আধুনিক কম্পিউটার প্রযুক্তির ভিত্তি স্থাপন করে, মানে আধুনিক আমরা যেগুলো ব্যবহার করি সেটা কিন্তু এনিভেক দেখেই করা হয়েছিল। এটির গণনার ক্ষেত্রে গতির এক বিপ্লব ঘটায় এবং দেখিয়ে দেয় যে হ্যাঁ, ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে দ্রুত এবং নির্ভুলভাবে যে কোনো জটিল হিসাব নিকাশ করা সম্ভব সম্ভব ইউনিএক সামরিক, বৈজ্ঞানিক ও গবেষণা ক্ষেত্রে দ্রুত সমাধান এনে দেয়, যা আগের যন্ত্রগুলো যেগুলো ছিল, যেগুলো নিয়ে আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখো, পর দেখে নেবে, তবেই তোমাদের ধারণা স্পষ্ট হবে। সেই আধুনিক যে বৈজ্ঞানিক সমস্যার সমাধান সেই যান্ত্রিক পদ্ধতিতে সম্ভব ছিল না, সেজন্য এর অভিজ্ঞতা ও প্রযুক্তির ভিত্তিতে পরবর্তী স্টোরড প্রোগ্রাম কম্পিউটার যেমন অ্যাডভেক ও ইউনিভেক তৈরি হয়, যা কম্পিউটার ব্যবহারের নতুন দিগন্ত খুলে দেয়। তাই ইএনইএককে আধুনিক কম্পিউটারের জনক হিসেবেই বিবেচনা করা হয়, রাইট? তো আমরা মোটামুটি কম্পিউটারের এনিএক সম্পর্কে অনেক কিছু তথ্য পেলাম, অনেক কিছু জানতে পারলাম। এখন জানবো বর্তমান অবস্থা কী এর, এনিয়াক কম্পিউটারের বর্তমান অবস্থা কী না। এখানে বলা হচ্ছে যে এনিয়াক আজ মৃত, মানে এ মোটামুটি মৃতই, এর তো এখন কেউ ইউজ করে না। তো মৃত হলেও এর যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো বিশ্বজুড়ে বিভিন্ন জাদুঘরে সেগুলোকে সংরক্ষণ করা রয়েছে, মানে সেখানে সেখানে রেখেছে। মূল 40টি প্যানেলের মধ্যে কয়েকটি এখনও প্রদর্শনে রয়েছে জাদুঘরে। কোথায় কোথায় সেগুলো না, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে রয়েছে, ইউনিভার্সিটি অফ মিচিগান সেখানে রয়েছে, স্মিথসোনিয়ান বা জাতীয় ইতিহাস সংগ্রহশালা সেখানে রয়েছে,
কম্পিউটার হিস্ট্রি মিউজিয়াম, যেটাকে মাউন্টেন ভিউ বলা হয়, সেখানে রয়েছে ফোর্টসিল আর্টিলারি মিউজিয়াম। এগুলি সহ আরও কিছু স্থানে কিন্তু এনিভ্যাকের প্যানেল ও ফাংশন টেবিল প্রকাশিত আছে। 1955 সালে কোথাও 1955 সালে কার্যক্রম বন্ধ করার পর এর একাংশ ফোর্ট স্টিল এ তুলে ধরা হয় এবং পরবর্তীতে ওয়াকিং থিমেটিক প্রদর্শনের জন্য পুনরায় সংস্কার করা হয়েছে। এছাড়াও পেন ইউনিভার্সিটির মুর স্কুলে মূল যন্ত্রাংশের কিছু সংগ্রহ কিন্তু সংরক্ষিত এখনও রয়েছে, তাই না? এবং স্মিথসোনিয়ানে অন্য প্যানেল প্রদর্শনের জন্যও কিন্তু এখনও পাওয়া যায়। আজ ইউনিয়াক আসলে একটি ঐতিহাসিক নিদর্শন, যা কম্পিউটারের শুরুর দিকে প্রযুক্তিগত প্রাপ্তি এনে দিয়েছিল, সেই হিসাবে কিন্তু সংরক্ষিত রয়েছে। তো মোটামুটি অনেকটা আমরা ধারণা পেয়ে গেছি। শেষে আমরা বলবো যে কম্পিউটার যুগের সূচনা কিন্তু এই ইউনিয়াক কম্পিউটারের হাত ধরেই হয়েছিল। কারণ কি? কারণ ছিল ইউনিয়াক আধুনিক কম্পিউটারের ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক, যা বিশ্বের প্রথম ইলেকট্রনিক ও প্রোগ্রামযোগ্য ডিজিটাল কম্পিউটার হিসেবে বিবেচিত বা পরিচিত। যদিও এটি আকারে ছিল বিশাল, পরিচালনায় ছিল খুব জটিল এবং সীমাবদ্ধতাপূর্ণ, তবুও এটি গণনার গতি, নির্ভুলতা ও প্রযুক্তিগত সম্ভাবনার নতুন দ্বার কিন্তু উন্মোচন করেছিল। ইউনিয়াকের নির্মাণ ও সফলতা ভবিষ্যতের উন্নত কম্পিউটার তৈরির পথ কিন্তু সুগম করে দেয় এবং অ্যাডভ্যাক আর ইউনিভ্যাক এর মতো স্টোরড প্রোগ্রাম কম্পিউটার ধারণাকে বাস্তব করে তোলে। তাই বলা যায় ইউনিয়াক শুধুমাত্র একটি যন্ত্র নয়, বরং এটি কম্পিউটার যুগের সূচনা ও প্রযুক্তির বিবর্তনের ভিত্তিপ্রস্তর হিসাবে কিন্তু ইতিহাসে অমর হয়ে রয়েছে এই কম্পিউটার। ওকে, সো তোমরা জানলে ইউনিয়াক সম্পর্কে পুরো ডিটেলসে ধারণা। যদিও কোনো কিছু তথ্য তোমাদের অসম্পূর্ণ মনে মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাও, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। ওকে, তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ। শিক্ষা এবং প্রযুক্তির ইতিহাস বা কম্পিউটার নলেজ সংক্রান্ত ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যান। ওকে, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা অন্য কী ধরনের রিলেটেডের তোমরা ভিডিও পেতে চাও, সেই ধরনের প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আজকে এই ভিডিওতে আমরা এই পর্যন্তই আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু টপিকস নিয়ে আলোচনা করব, অন্য কোনো ইতিহাস নিয়ে আলোচনা করব। তোমরা সেগুলো দেখে রাখবে। যদিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাহলে তার নোটিফিকেশান অবশ্যই পেয়ে যাবে। আর যারা পূর্বের ভিডিওগুলো দেখোনি, তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স বা আমি এন্ড স্ক্রিনে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। সো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। বাই বাই, হ্যাভ এ নাইস ডে।